এক রহস্যময় ভালোবাসা। চাঁদনী ইসলাম। পর্ব 1 থেকে 5। প্লিজ ওনাকে মারবেন না। ছাড়ুন প্লিজ। মরে যাবে তো। কিছুক্ষণ খুব আকুতি করে বলল ইরা। কিন্তু অপর প্রান্তের মানুষটা তার কোনো কথা না শুনে ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়েছে নিচের রাস্তায়। অপর প্রান্তের মানুষটার ঠিক সামনে গিয়ে কাল বরাবর একটা থাপ্পড় মারে ইরা। আর স্বর জুড়ে কয়েকটা বকা দিয়ে দেয়। স্টুপিড, কলেজ ক্যাম্পাসে মারামারি করতে এসেছেন? কে এলাউ করেছে আপনাকে? ইরার আশেপাশে মুহূর্তে 1-2 জন করে পুরো 50 জন পালোয়ানের মতন দেখতে বডিগার্ড গিয়ে ধরেছে। শুধু যে এই বডিগার্ডরা ঘিরে আছে তা নয়, পুরো কলেজ ক্যাম্পাসের সবাই তাকিয়ে দেখছে। ছেলেটাকে তারা সবাই চিনে, কিন্তু মেয়েটাকে তো কেউ চিনে না। কে এই মেয়ে আগে কখনো দেখেছে বলে মনে হয় না। এত সাহস কোথায় পেল এই নারী স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলের গায়ে তুলেছে? আজ ও কি এই মেয়ে বেঁচে থাকবে? ইরার সহ জুড়ে থাপ্পড় মারাই কালে 5 আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বডিগার্ডের মধ্যে একটি লোক মেয়েটিকে আটকাতে চাইলে তার গালে স্বর জুড়ে ইরা আরেকটি থাপ্পড় মারে। আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, ডোন্ট টাচ মি, তুমি চিনো আমাকে? ইরার ঠিক কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে তার বেস্ট ফ্রেন্ড সাজিদ আর জুথি। এত লোকের মাঝে থেকে ইরাকে টানতে টানতে নিয়ে যায়। আর সবাইকে ইরার ভুলের জন্য ক্ষমা চেয়ে আসে। স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে আদনান শিকদার আদিল তাকে থাপ্পড় মারার মজা বুঝাবে এই নারীকে। তার মধ্যে ক্ষমা করার মতন এত মহৎ গুণটা নেই। আদিল এখন চুপ ছিল, শুধু তাকিয়ে তাকিয়ে এই নারীকে দেখছিল। যেখানে তার নাম শুনলে সবাই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, সেখানে কিনা এই পিচ্চি একটা মেয়ে তাকে থাপ্পড় মারল। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের মধ্যে একজন বলল, স্যার, আপনি শুধু একবার বলুন এই নারীকে কি করতে হবে। আপনি চাইলে। আদিল বডিগার্ডের কথাই পাওয়া না দিয়ে গান গাইতে শুরু করলো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। এই মেয়েকে খুঁজে বের করো। 1 ঘন্টার ভেতরে আমার সামনে উপস্থিত করো, রাইট নাও। আদিল নিজের কথা শেষ করে গাড়িতে গিয়ে বসল। ইরার কলেজে আজকে প্রথম দিন। সে ঠিকভাবে কাউকে চেনে না। ইরা, জুথি আর সাজিদ এক স্কুলে পড়াশোনা করত। এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। ইরার পুরো নাম আশি চৌধুরী ইরা। সে চেয়ারম্যান বাড়ির একমাই মেয়ে। তার বাবা একজন চেয়ারম্যান। সে অনেক বছর ধরে এই দলে যুক্ত আছেন। যথেষ্ট সম্মানিত একজন মানুষ, যাকে এক নাম পুরো এলাকার মানুষ চিনলে ও ইরাকে তেমন ভালোভাবে কেউ চেনে না। চেয়ারম্যান সাহেব কখনো তার মেয়ে জনতার সামনে দাঁড় করাননি, শত্রুতার ভয়ে। কলেজ টাইমে ইরা, জুথি, সাজিদ বসে আসে ক্যান্টিনে। আদিলের করার নিদর্শন যে করেই হোক এই মেয়েকে 1 ঘন্টার ভেতরে তার সামনে দেখতে চাই। বডিগার্ডগুলো ক্যান্টিনের সামনে গিয়ে ইরাকে খুব করে অনুরোধ করে বলল তাদের সাথে যেতে। কিন্তু ইরা কোনোভাবেই তাদের সাথে যেতে রাজি নয়। সাজিদের বাড়ির বেশ কাছে থাকায় সে আদিলের বিষয়ে বেশ ভালো করে জানে। মন্ত্রীর ছেলের খুব একটা সুবিধার নয়। সাজিদ ইরাকে রিকোয়েস্ট করে তাদের সাথে যেতে, নয়তো মন্ত্রীর ছেলে তার কোনো বড় ক্ষতি করলে কেউ তার দায় নিবে না। সাজিদের অনেক রিকোয়েস্টে ইরা যেতে বাধ্য হয়। ইরা কলেজের বাইরে গেলে বডিগার্ডগুলো তাকে ইশারা করে বলে সামনে দাঁড়িয়ে থাকা বড় কালো গাড়িটার কাছে যেতে। ইরা যথেষ্ট সাহসী একটি মেয়ে, তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। সে কালো গাড়ির ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। আদিল গাড়ির ভেতর বসে পা রেখে আছে বাইরে। আদিলকে উদ্দেশ্য করে ইরা বলল, কি হয়েছে? সমস্যা কি আপনার? আমাকে এখানে আসতে বলেছেন কেন? আদিল গাড়ি থেকে বের হয়ে ইরার চারপাশে একবার ঘুরে ভালোভাবে দেখে নেই। ইরা শর্ট একটা টপস আর প্যান্ট পরেছে, মাথায় কালো একটা হিজাব পরেছে। পুরো শরীর ঢাকাই, শুধু মুখ আর পা স্পষ্ট দেখা যাচ্ছে। গায়ের রং দোবদোবে সাদা, গোলাপি, ঠোঁট টকটক করছে। এক দেখায় যে কোনো যুবক প্রেমে পড়ে যাবে। ইরা বেশ বিরক্ত হচ্ছে এই বিষয়গুলো দেখে। ইরা জাঁচিয়ে উঠল, হেই স্টুপিড, এইভাবে আমার চারপাশে ঘুরছেন কেন? আদিল বাঁকা হেসে ইরার ঠিক সামনে দাঁড়ালো আর বলল, আই লাইক ইউ বেবি। ইরার ইচ্ছে হচ্ছে গাল বরাবর আরো কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু ইরা এই কাজটা আর করবে না। ইরা আর এই লোককে স্পর্শ করে নিজের হাতটা নষ্ট করবে না। তাছাড়া একটা থাপ্পড় মারতে অনেকটা শক্তির প্রয়োজন। এই অসভ্য লোকটাকে থাপ্পড় মেরে তার শক্তির অপচয় করতে চায় না। ইরা আদিলের মতন করে আদিলের চারপাশে একবার ঘুরে দেখে নিল আদিলকে। আদিল দেখতে কম সুন্দর নয়। গায়ের রং বেশ ফর্সা। হাইট 6 ফুটের কম হবে না। বলিষ্ঠবান শরীরের গঠন দেখে মনে হয় সারাদিন জিম করতেই বসে থাকে। কালো স্যুট বুট পরেছে বিদেশিদের মতন করে। দেখতে মন্দ লাগছে না। আদিল ভেবেছিল হয়তো ইরা ও তার মতন করে বলবে আই লাইক ইট। কিন্তু ইরা না করে বরং প্রশ্ন ছুড়ে মারল আদিলকে, হেই স্টুপিড, আপনি যে বেয়াদব, এটা গাড়ে ট্যাটু করে কেন বোঝাতে হবে? আপনাকে দেখলে যে কেউ এমনি বুঝে যাবে। ইউ আর এ ছ্যাস্ট ইডিয়েট।
ইরার এত সাহসিকতা দেখে আদিল বারবার প্রেমে পড়ে যাচ্ছে। যেখানে মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে সেখানে কিনা আদিল সাহসিকতার প্রেমে পড়ে যাচ্ছে বারবার। মুগ্ধ হয়ে দেখছে ইরাকে। আদিল প্রশ্ন ছুড়ে মারল ইরাকে, নাম কি তোমার? আরশি চৌধুরী। ইরা, চৌধুরী বাড়ির মেয়ে তুমি? হুম, ইন্টারেস্টিং। তোমার বাবার নাম কি? ইরা বেশ রেগে গেল আর বলল, আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসিনি। স্টুপিড। ইরা রাগে কিরমির করতে করতে চলে যায় কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনে, যেখানে জ্যোতি আর সাজিদ বসে আছে। আদিলের তো কথা শেষ হয়নি এখনো, তার আগেই চলে গেল ইরা। আদিলের কাছে তার বিশ্বস্ত বডিগার্ড এসে বলল, স্যার খুব আর্জেন্ট একটি কথা ছিল। আদিল হাত দিয়ে ইশারা করে বলতে বলল। আদিলের পূবের ন্যায় গাড়িতে গিয়ে বসল। বডিগার্ড ইরা সম্পর্কে সব ডিটেইলস দিল। আদিল আর 1 মিনিটও দেরি করল না, সোজা চলে গেল শিকদার মহলে। বড় 10 তলা ভবন, পুরোটা জুড়ে রয়েছে এই বড় শিকদার বাড়ি, যেখানে সারিতে সারিতে গাড়ি থেকে শুরু করে রয়েছে বডিগার্ড। বাড়ির প্রতিরক্ষার্থে বাড়ির চারপাশে বিশ্বস্ত বডিগার্ড গুলো গার্ড দিচ্ছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আশরাফ শিকদার বর্তমানে বিপুল রোবরে জয়ী হয়েছেন, সেখানে তার অগণিত। আশরাফ শিকদারের 2 ছেলে, আদনান শিকদার আদিল এবং আরিয়ান শিকদার আদিব। আদনান শিকদার আদিল বর্তমানে বাবার সাথে রাজনীতিতে জড়িয়ে সামনে সামনে বার ইলেকশনে দাঁড়াবে। আদিল ইউএস থেকে পড়াশোনা করে এসেছে। সে বর্তমানে কয়েকটা কোম্পানির মালিক, তবে তার বিজনেস নিয়ে তেমন ইন্টারেস্ট নেই। তার রক্তের শিরায় শিরায় জড়িয়ে আছে রাজনীতি। আশরাফ শিকদারের ছেলের পরিচয়, সে রাজনীতি করবে না। সে নিজের যোগ্যতায় নিজেই অর্জন করে রাজনীতি করবে। মাঝে মাঝে না চাইতেও বাবার সাথে যেতে হয় বিভিন্ন সমাবেশে, বাবার প্রতিরক্ষা করতে। আরিয়ান শিকদার আদিব এখন বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করছে, প্রায় শেষের দিকে পড়াশোনা। তবে আদিবের বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই রাজনীতি নিয়ে। সে সায়েন্সে স্টুডেন্ট, তার ছোটবেলা থেকে স্বপ্ন বড় হয়ে ডক্টর হবে, দেশের নাম কামাবে, কোনো ঝামেলা ছাড়া জীবনকে উপভোগ করবে। আদিল কলেজ থেকে সোজা বাড়িতে চলে এসেছে নিজের রুমে। নিজের বিশাল বড় রুমে বসে আছে, গায়েলি দিয়ে কলেজের গঠে যাওয়া বিষয়টা নিয়ে বারবার ভাবছে। শেষ পর্যন্ত কিনা একটা থাপ্পড় খেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এক অবলা নারীর প্রেমে পড়ে গেল। আদিল উঠে গিয়ে দাঁড়ালো আর হেঁটে চলল ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে। আদিল নিজের মুখের দিকে তাকাতেই দেখে গালে 5 আঙুলে ছাপ স্পষ্ট। আদিল সহ জুড়ে এক খুশি মারে আয়নায়, সাথে সাথে আয়না কয়েক টুকরো হয়ে ভেঙে গুড়িয়ে পড়ে নিচে। আদিলের হাত আয়নার টুকরো কাচের সাথে লেগে হাতের কয়েক জায়গায় কেটে গিয়ে রক্ত ঝরছে। আদিলের চোখ রক্ত বরণ লাল বর্ণ ধারণ করেছে। ছাড়বো না আমি ওই অবলা নারীকে, আমাকে থাপ্পড় মারার শাস্তি তুমি ধীরে ধীরে পাবে। মাইন্ড ইট। ইরা বসে বসে আছে ক্যাম্পাসের সাথে আছে সাজিদ আর জ্যোতি। ইরা সাহসিকতা তারা অনেক আগে দেখে আসছে, তবে আজকে যে ইরা ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে, হয়তো কিছু সময়ের মধ্যে ঠিক বুঝতে পারবে। সাজিদ মন্ত্রীদের সম্পর্কে পার্সোনাল ভাবে খুব ভালো করে চিনে, বিশেষ করে আদিল শিকদারকে। আদিল আজকে কলেজ ক্যাম্পাসের থাপ্পড়টা এত সহজেই হজম করে নিবে না। সে নিশ্চয়ই মনে মনে কোনো ছক কষছে। ইরাকে এইগুলো বলে ও কোনো লাভ নেই, হাসির ছলে উড়িয়ে দিবে। তাই সাজিদ কোনো রকম টেনশন না দিয়ে চুপ করে বসে আছে ইরা আর জ্যোতির পাশে। ইরাকে নিতে চলে এসেছে তাদের বাড়ির পার্সোনাল গাড়ি, তাই ইরা উঠে দাঁড়ায় আর বলে, আমি চলে যাচ্ছি, তোরাও চলে যা। ইরা গাড়িতে বসার সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। চেয়ারম্যান বাড়ির এক মেয়ে ইরা। পড়াশোনার পাশাপাশি সে ভালো ছবিও আঁকাতে পারে, তবে পেন্টিং নিয়ে তার ক্যারিয়ার দাঁড় করাতে ইচ্ছুক নয়। সে চাই তার বাবার রাজনীতি নিয়ে সেও তার বাবার মতন রাজনীতি করবে। তার বয়স কম, তবে পড়াশোনা শেষ করে অবশ্যই রাজনীতি ক্যারিয়ারটাই বেছে নিবে। তার বুদ্ধিমত্তা, সাহসিকতার রাজনীতির প্রতি আগ্রহ বলে দিচ্ছে সে পারবে। ইরা কলেজ থেকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে চোখ বন্ধ করতেই তার সামনে ভেসে আসে সকালে ঘটে যাওয়া কিছু ঘটনা। বিশেষ করে ওই স্টুপিড গায়ের ট্যাটুটা বেশ অবাক করার মতন। ট্যাটু দেখে মনে হয় এই রকম ট্যাটু বাংলাদেশ করা সম্ভব নয়, হয়তো অন্য কোন দেশ থেকে করিয়ে এনেছে। ট্যাটুতে টানা টানা করে লেখা, আই এম ব্যাড বয়। শিকদার মহলে আজ রাতে ছোটখাটো একটা ডিনার পার্টি এর আয়োজন করা হয়েছে, যেখানে ছোট বড় থেকে শুরু করে রাজনীতি জগতের সবাইকে ইনভাইট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মাঝে মাঝেই ডিনার পার্টির আয়োজন করা হয় ভিআইপি ভাবে। আশরাফ শিকদার এই ডিনার পার্টিতে নিজের ছেলে আদিল শিকদারকে ভালোভাবে সবার সাথে ইন্ট্রোডিউস করাবেন। সামনের বছর যেন ইলেকশনে দাঁড় করা হলে কারোর চিনতে অসুবিধা না হয়। আশরাফ শিকদার নিজের ছেলেকে সবার সাথে খুব ভালোভাবে পরিচয় করিয়ে দিলেন। সবশেষে পরিচয় করিয়েছিলেন দ্য গ্রেট মাফিয়া কিং ইয়ান রোশনের সাথে, যার ক্ষমতা 4-5টা মন্ত্রীর তুলনায় 1000 গুণ বেশি।
যাকে সব এক নামে চিনে। তাকে সবাই জমের মতন ভয় পায়। তার সৌন্দর্য মণিমুগ্ধকর, বয়স 27-এর কাছাকাছি। ক্যারোলি চুল ফর্সা, মুখ সুটবুট পরেছে, একদম বিজনেসম্যানদের মতন লাগছে। তার সৌন্দর্যের পাশাপাশি আচরণ মানুষকে বেশ ভাবনায় ফেলে দেয়। এই ছেলে কি সত্যি মাফিয়া? তবে এই বয়সে তার মাফিয়া হওয়ার রহস্য সবারই অজানা। আশরাফ শিকদার আদিলকে নিয়ে আসেন ইয়ান রোশনের সামনে। পাশে রাখা টেবিলে দুইজন সামনাসামনি হয়ে বসে হাত মিলালো। আশরাফ শিকদার পরিচয় করিয়ে দিয়ে বললেন, আদিল, সি ইস মাই সান। ইরান হাতে হাত মিলাতে মিলাতে বললেন, নাইস টু মিট ইউ মি আদিল। আদিল ভদ্রতার সহিত হাত মেলালো ইয়ান রোশনের সাথে। দুজন এক টেবিলে বসে আছে। আদিল ড্রিঙ্ক করার অফার করলে ইয়ান রোশন সম্মতি জানায়। রাজনীতি এমন একটি মাধ্যম যেখানে টেনশন ছাড়া কোনো কিছুই নেই। নিজেদের টেনশন কমাতে, ক্লান্তি দূর করতে বেশিরভাগ মানুষ লাল পানি সেবন করেন। অতিরিক্ত লাল পানি সেবনে কেউ নিজেদের কন্ট্রোলে নেই। বেহুশ প্রায় অবস্থায় এই রকম ডিনার পার্টিতে এই সব হওয়াটাই স্বাভাবিক। রাত গভীর থেকে গভীর ইয়াশ রোশনের একজন বিশ্বস্ত বডিগার্ড এসে তাকে ডেকে তুলে কোনো সাড়া না পাওয়ায় দুজন মিলে দরে গাড়িতে বসে ইয়ান রোশনকে। অতিরিক্ত লাল পানি সেবন করায় মাতাল প্রায় অবস্থা। আদিল বেশ কিছুক্ষণ টেবিলেই বসে ছিল বেহুশ হয়ে। আশরাফ শিকদার এখানে থাকলে হয়তো এত বেশি ড্রিঙ্ক করতে পারত না আদিল। আশরাফ শিকদার হার্টের রোগী, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মদ্যপান তার জন্য নিষিদ্ধ। আদিল রোশনের ঘন্টা খানেক পর একা একা নিজের রুমে চলে আসে। আজ অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে মাথা ঘুরছে, মাতাল মাতাল লাগছে। আদিল দপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শিকদার বাড়িতে সকাল সকাল চেঁচামেচিতে ঘুম ভাঙল সবার। আদিলের মা অহনা শিকদার বেশ চটে আছে সবার উপর, বিশেষ করে আশরাফ শিকদারের উপর। তার কি করে সাহস হলো এত রাত পর্যন্ত ছেলেকে বাইরে রেখে নিজের রুমে চলে এসেছেন। আশরাফ শিকদারের ওয়াইফ মিসেস অহনা শিকদারের কথাই বেশ বিরক্ত প্রকাশ করে বললেন, তুমি শান্ত হও। অহনা শিকদার আরো বেশি চটে গেল আশরাফ শিকদারের উপর। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে আমার ছেলেকে সারা রাত বাইরে রেখে আসার? অহনা শিকদার 2 দিন আগে আমেরিকা গিয়েছিলেন তার বিজনেসের কাজে। সে একজন সফল বিজনেসম্যান। তার কোম্পানির সাথে আদিলের বেশ কয়েকটা কোম্পানি জড়িয়ে আছে। মিসেস অহনা শিকদারের জোড়াজুড়িতে আদিল বাধ্য হয়ে বিজনেস জগতে প্রবেশ করে। কিন্তু আদিল প্রথম থেকেই বিজনেসের থেকে বেশি রাজনীতিতে ফোকাস করে থাকে। এতে বেশ বিরক্ত হয় অহনা শিকদার। কিন্তু ছেলেকে বারবার বুঝাতে চাইলে সে বারবার অবাধ্য হয়। আশরাফ শিকদার এই রাজনীতিকে সারা জীবন ফোকাস করতে গিয়ে পার্সোনাল লাইফে বেশ প্রভাব ফেলেছেন। তাই অহনা শিকদার চায় না তার নতুন জীবন যেন তার ছেলের বউয়ের না হয়। অহনা শিকদার আর বেশি কিছু বললেন না ওনার হাসবেন্ড আশরাফ শিকদারকে। কারণ আশরাফ শিকদার হার্টের রোগী। বেশি কিছু বললে অতিরিক্ত টেনশন করে নিজের শরীরের ক্ষতি করে ফেলবে। এতক্ষণ যা কিছু ঘটে গেল তার শান্ত নয়নে তাকিয়ে দেখল আশরাফ শিকদারের ছোট ভাই আনিস শিকদার এবং তার ওয়াইফ মাইমুনা শিকদার। বড় ভাই ভাবি এর কথা কাটাকাটি হয় মাঝে মাঝেই, কিন্তু তারা দুইজনের একজনও পছন্দ করেন না তাদের পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলুক। তাই বরাবরের মতন তারা শুধু দেখল কোনো কিছু না বলে। আনিস শিকদারের এক মেয়ে কলি শিকদার। সে এখন কলেজে পড়াশোনা করছে। চেয়ারম্যান বাড়িতে ইরার বাবা আজাদ চৌধুরী বসে আছেন টিভির সামনে সোফায়। সকাল সকাল টিভি দেখছেন। বিশেষ করে সকাল 8টার খবর সে একদম মিস করেন না। অন্যদিকে ইরার মা সালমা চৌধুরী সকালের রান্না শেষ করে তার একমাত্র ছোট মেয়ে ইরাকে ডেকে তুললেন। সকাল 8টা বাজে, 10টায় থেকে ক্লাস শুরু। ইরার রুমের দরজা কখনো লাগাই না, রাতে অনেক বেশি পড়াশোনা করার জন্য শুয়ে পড়তে বেশ লেট হয়। সকাল সকাল সালমা চৌধুরী তাকে তুলে না দিলে ইরা একদিনও ঠিক মতন কলেজে যেতে পারবে না। সালমা চৌধুরী ইরাকে তুলে দিয়ে পাঠালেন ওয়াশরুমে আর বললেন ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে। সালমা চৌধুরী খাবার রেডি করছেন টেবিলে। তাদের ছোট পরিবার, ইরার মা বাবা আর ইরা 3 জন। ইরা একদম ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে চলে এসেছে খাওয়ার টেবিলে। ইরাকে প্রতিদিন সালমা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আজকেও তার ব্যতিক্রম নয়। ইরার খাবার খাওয়ার মাঝে প্রশ্ন করলেন আজাদ চৌধুরী, ইরা মামুনি, তোমার কলেজ কোনো সমস্যা হয় নাকি? ইরার কলেজের কথা মনে পড়তেই, সেই ট্যাটু করা স্টুপিডটার কথা মনে পড়ে যায়। মনে পড়তেই সে বেশ বিরক্ত হয়ে যায়। আর মনে মনে বলে আজকে কোনোভাবেই যেন ওই ইডিয়েটটার সাথে দেখা না হয়। ইরার পাশে থাকা সালমা চৌধুরী ইরাকে ডেকে বলল, কি ভাবছিস ইরা? সব ঠিক আছে? ইরা আমতা আমতা করে বলল, হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। আজাদ চৌধুরী ইরাকে উদ্দেশ্য করে বললেন, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসছি। সালমা চৌধুরী কোথায় যাবে জিজ্ঞেস করলে আজাদ চৌধুরী জানায় মন্ত্রণালয়ে যাবে, কিছু কাজ আছে সেখানে। ইরা সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে আব্বু, তুমি আসো, আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি।
সালমা চৌধুরীকে বাই আম্মু বলে গাড়িতে গিয়ে বসল ইরা। কয়েক মিনিট পর চলে আসলেন আজাদ চৌধুরী। প্রথমে ইরাকে কলেজে নামিয়ে দিয়ে তারপর তিনি চলে যাবেন নিজের প্রয়োজনীয় কাজে। ইরাদের শহরের নাম চন্দ্রপুর। সেখানে থেকে গাড়িতে আসতে 15 মিনিট সময় লাগে। কলেজের বেশ কাছে। ইরাকে কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে চলে যায় আজাদ চৌধুরী। ইরা গেট থেকে নেমে সোজা চলে যায় কলেজ ক্যাম্পাসে। ক্যান্টিনে বসে আছে জুথি, অপেক্ষা করছে ইরার জন্য। সাজিদ এখনো আসেনি। সাজিদ একটা টিউশনি করায়, যার কারণে মাঝে মাঝেই কলেজে আসতে দেরি হয়। জুথি ইরাকে জিজ্ঞেস করল কালকের বিষয়টা নিয়ে তার সাথে আর দেখা হয়েছে কিনা ছেলের। ইরা জানাই তার সাথে আর দেখা হয়নি, আর সে ইচ্ছুক নয়। উই স্টুপিড তার সাথে দেখা করতে। তখনই কলেজে প্রবেশ করল সাজিদ। হাই টু লেডি, ক্যাসে হো তুম লোগ। সাজিদ মাঝে মাঝেই হিন্দিতে কথা বলে। তার ভালো লাগে হিন্দিতে কথা বলতে। এই নিয়ে কয়েকবার বান্ধবীদের কটাক্ষের শিকার হয়েছে সাজিদ। সাজিদ যথেষ্ট মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা নেই, অনেক আগেই অ্যাক্সিডেন্ট মারা গেছেন। থাকার মধ্যে শুধু এক মামা। সংসারের চাপ সবটাই সাজিদের উপর নির্ভর করে। সবাই বেশ কিছুক্ষণ আলাপ করে চলে যায় ক্লাসরুমে। আদিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। মাথাটা ঝিমঝিম করছে। নিচে থেকে এক কাপ কফি নিয়ে এসেছে কলি। দরজায় নক করে জিজ্ঞেস করল ভাইয়া ভেতরে আসবো। কলির ডাক শুনে আদিল দরজার দিকে তাকিয়ে সম্মতি দিয়ে বলল ভেতরে আসতে। কলির হাতে থাকা কফির কাপটা আদিলকে দিয়ে বলল বড় আম্মু সকালে আমেরিকা থেকে ব্যাক করছে। অনেক রেগে আছে তোমার উপর ভাইয়া। কেন রেগে আছে জানতে চাইলে কলি ঠিক মতন সবটা গুছিয়ে বলতে পারে না, কারণ কলি তখন সেখানে ছিল না। আদিল কলিকে বলে তুই রুমে যা, আমি দেখছি। কলি সম্মতি জানিয়ে চলে যায় নিজের রুমে। আদিল সময় নিয়ে কফিটা খেতে খেতে কল করে আদিলের বেস্ট ফ্রেন্ড ঈশানকে। গত 2 দিন তাদের ব্যস্ততার জন্য তেমন কথা হয়নি, শুধু হাই হ্যালো ছাড়া। আদিল ঈশানকে বিকেলের দিকে তাদের বাড়িতে আসতে বলে ফোন কেটে দেয়। আদিল হাঁটতে হাঁটতে চলে যায় অহনা শিকদারের রুমে। অহনা শিকদার ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসেছে, অনেক ইম্পর্টান্স কাজ আছে, আপাতত সেগুলোই করছে। অহনা শিকদার যথেষ্ট সেন্সিটিভ একজন মানুষ। কাজে ফাঁকি দেয়া তার একদম পছন্দ নয়। আদিল হেলে দুলে চলে আসে অহনা শিকদারের রুমে। অহনা শিকদার আদিলে এর দিকে তাকিয়ে ফের মনোযোগ দেয় কম্পিউটারে। কম্পিউটারে কাজ করতে থাকে আর আদিলকে জিজ্ঞেস করে এখন গুড় কাটে নি তোমার। আদিল কিছুটা আমতা আমতা করে বলে মম কি বলছো তুমি এসব। অহনা শিকদার কম্পিউটার বন্ধ করে আদিলের কাছে গিয়ে পাশে বসে আর ভালোবাসার সহিত বলে ফোকাস করো বিজনেসের, রাজনীতিতে নয়। তোমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিবে এই রাজনীতি। ট্রাস্ট মি মাই সান। আদিল অহনা শিকদারের প্রশ্নের কোনো ওর না করে বরং জিজ্ঞেস করে আদিল কখন এলে মম। অহনা শিকদার জানে সে আদিলকে 1000 বার বুঝালেও সে বুঝবে না। তাদের বাপ ছেলের রক্তের শিরায় শিরায় জড়িয়ে আছে রাজনীতি। সামনের বছর ইলেকশন, যদি কোনোভাবে আদিলকে আটকানো যায়। মনে মনে ছক কষতে থাকেন অহনা শিকদার। যে করেই হোক আদিলকে রাজনীতি থেকে দূরে সরাতেই হবে। আদিল মায়ের মনের কথা চট করে বুঝে ফেলে অহনা শিকদারকে বলেন জানিয়ে চিন্তা করছো মম, ওইটাই কাজ হবে না, নেক্সট অপশন খুঁজে বের করো। আদিল কথা শেষ করে দীর পায়ের রুমে থেকে চলে আসে। কলেজে ক্যাম্পাসে বসে গল্প করেছে জুথি, ইরা, সাজিদ। জুথি আর ইরার একদম ছোট থেকেই বন্ধুত্ব। তাদের সম্পর্ক দিন দিন আরো গভীর থেকে গভীর হচ্ছে। আজকে আকাশের অবস্থা তেমন ভালো না হওয়ায় স্যার বলেছেন কিছুক্ষণের মধ্যে ছুটি দিয়ে দিবে। তাই জুথি, ইরা, সাজিদ সবাই ক্লাসরুমে চলে গিয়ে নিজেদের ব্যাগ গুছাতে। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে ক্লাসরুম থেকে এক এক করে সবাই। ইরার গাড়িটা এসে পৌঁছাতে পারেনি এখনো, কারণ আজকে বেশি আগে ছুটি দিয়ে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ পর ছুটি দিত, প্রায় 2টায়। আকাশের অবস্থা তেমন ভালো না হওয়ার ছুটি দিয়ে দিয়েছে। 3 জন হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। সাজিদের বাসা আরেক দিকে হওয়ায় সাজিদ সবাইকে বাই বলে চলে যায়, সাথে ইরা আর জুথি। কিছুক্ষণ পর জুথিও আলাদা হয়ে যায়। পরে থাকে শুধু ইরা। রাস্তায় অনেক বৃষ্টি হওয়ার কারণে তেমন গাড়ি চলাচল করছে না। বলা যায় আশেপাশে তেমন কোনো রিকশাও নেই। মনে হচ্ছে ঝড়ের গতিও বাড়ছে। নীলিবিলি রাস্তা শুনশান। বুকের ভেতরটা কেমন যেন দরপড় করছে। ঠান্ডায় পুরো শরীর জমে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর যেন সামনে একটা কুঁড়েঘর দেখে স্বস্তি পেল ইরা। তাড়াতাড়ি করে ছুটে গেল সেই ঘরের দিকে। কুঁড়েঘরের সামনে যেতেই দেখে অনেকগুলো পুরুষ দাঁড়িয়ে আছে। যেন দেখে মনে হচ্ছে এই কুঁড়েঘরটা সবার জন্য আশ্রয়স্থল। এতগুলো লোক দেখে ইরা বেশ ভরকে গেল। কুঁড়েঘরে প্রবেশ না করে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্য। কিছু দূর সামনে যেতে চোখে পড়ল একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ইরা ঠান্ডায় পুরো শরীর জমে যাচ্ছে।
তাই সে সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়িটার সামনে গিয়ে কিছুটা ভয় আর লজ্জা নিয়ে নক করলো কালো গাড়িতে। এক্সকিউজ মি। গাড়িতে থাকা লোকটা গাড়ির গ্লাসটা খুলে জিজ্ঞেস করে বলল, ইয়েস ম্যাম। কোনো হেল্প লাগবে? হ্যাঁ, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। ইরা খুব আকুতি মিনতি করে বলল গাড়িতে থাকা লোকটিকে। লোকটিকে ইরা আগে কখনো দেখেনি। কিছু সময় নিয়ে তাকিয়ে দেখছে একে অপরকে। ইরার শরীরে কলেজ ড্রেস পরা। ড্রেসটা সাদা হওয়ায় বৃষ্টির কারণে শরীরের কিছু জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে। এতে বেশ বিরক্ত হচ্ছে ইরা। কালো গাড়িতে থাকা লোকটা ইরাকে গাড়ির ভেতরে আসতে অনুরোধ করে। ইরা সঙ্গে সঙ্গে গিয়ে বসল গাড়ির ভেতরে। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা হেঁচকি তুলছে বারবার। পাশের সিটে বসে থাকা লোকটা ইরাকে টিস্যু বক্স এগিয়ে দেয়। ইরা টিস্যু বক্সটা হাতে নিয়ে শরীরের কিছুটা পানি মুছে নিল। গাড়িতে থাকা লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে ইরার দিকে। সে এতটা সুন্দর নারীকে আগে কখনো দেখেনি। ফর্সা মুখটা বৃষ্টিতে ভেজার ফলে আরো সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। গোলাপি ঠোঁটটা আরো টকটক করছে, মাথায় হিজাব থাকার কারণে চুলগুলো স্পষ্ট নয়। তবে যে কোনো পুরুষ এক দেখায় এই মেয়ের প্রেমে পড়ে যেতে বাধ্য। বয়স কেবল 18, কোমল কিশোরী। গাড়িতে থাকা লোকটা বারবার ইরাকে দেখছে, এতে বেশ হয়ে যাচ্ছে ইরা। গাড়িতে থাকা লোকটা ইরাকে নাম জিজ্ঞেস করলে ইরা বলে, তার নাম আরশি চৌধুরী। ইরা গাড়িতে থাকা লোকটার বারবার মনে হচ্ছে এই মেয়ের পরিবারকে সে হয়তো আগে থেকে চেনে। তাই আবার ও প্রশ্ন করে, আপনি কি চেয়ারম্যান আজাদ চৌধুরীর মেয়ে? ইরা বেশ কৌতূহল হয়। তাকে তো বিশেষ করে কেউ চিনেন না, তাহলে এই ছেলে কি করে বুঝলো আমি চেয়ারম্যান এর মেয়ে? ইরা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আমি চেয়ারম্যান এর মেয়ে, তবে আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? এইবার গাড়িতে থাকা লোকটার মনে হলো যে এই মেয়ের বয়স সত্যিই কম, তা না হলে এই প্রশ্ন কিভাবে করে বোকার মতন। তার বাবা চেয়ারম্যান, 10 গ্রামের 10 জন মানুষ চিনবে জানবে, এটাই স্বাভাবিক। ইরা উল্টো প্রশ্ন করল, আপনাকে তো আমি চিনি না, আপনার নাম কি? ছেলেটা মিষ্টি করে হাসি দিয়ে বলল, থাক না কিছু অজানা পরিচয়। ইরা আর জিজ্ঞেস করল না, বাইরে চোখ পড়তেই দেখে সে বাড়ির সামনে চলে এসেছে। ইরা তো এই লোকটাকে বাড়ির ঠিকানাটাও দেয়নি, তাহলে কি করে বাড়ি চিনল? ইরা আর প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে গেল আর ভাবল, থাক না অচেনা কি হবে এত জানাশোনা হয়ে। ইরা বাড়ির ভেতরে যাওয়ার আগে আবার ও তাকালো সেই গাড়ির দিকে, সেই গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। ইরাকে দেখছে গাড়িতে থাকা লোকটা হাত দিয়ে ইশারা করে বাই বলল। তারপর গাড়ির গ্লাস উপরে তুলে চলে গেল লোকটা। ইরা ও বাড়ির ভেতরে চলে যায়। ইরা মা সালমা চৌধুরী তাড়াতাড়ি করে আসেন মেয়ের কাছে। এখনো ইরার বাবা আসেননি, তাই হয়তো গাড়িটাও পাঠানো হয়নি কলেজে। ইরাকে তাড়াতাড়ি করে শাওয়ারে পাঠিয়ে তিনি গরম পানি করে আনলেন। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে চোখ মুখ লাল হয়ে আছে। গাড়িতে থাকা লোকটা সেই মুহূর্তে কল করলো তার বাবা ইখলাস খানকে। ইরাকে বেশ পছন্দ হয়েছে তার, তাই চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য বলল। কলের অপর প্রান্তে থাকা ইখলাস খান জানায়, ঠিক আছে, প্লিজ কাম ব্যাক টু হোম, আই ওয়েটিং ফর ইউ। আদিলকে সঙ্গে নিয়ে আশরাফ শিকদার গিয়েছেন জন সমাবেশে। সামনের ইলেকশনে যেভাবেই হোক আদিলকে দেখতে চাই। আদিল আর আশরাফ শিকদার বসে আছেন একটি গাড়িতে। আশরাফ শিকদারের শাওর অভাব নেই। সামনে পেছনে গাড়ি আসছে, সারি সারি করে আসছে বডিগার্ডরা। কোনো সমস্যা যেন না নয়, কড়া নজরে রাখতে হয় আশরাফ শিকদারকে। আশরাফ শিকদার কোথাও গেলে আদিল ওর সাথে যায়। যেভাবেই হোক বাবাকে প্রোটেক্ট করতে হবে বলে। অহনা শিকদার মিটিং কাজে সব সময় এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকেন। তার এখন মনে হচ্ছে আদিলকে ভালো একটা পরিবারের মেয়ের সাথে বিয়ে করিয়ে দিতে। অহনা শিকদারের একমায় বান্ধবী সোনালী তালুকদার, তারা সহ পরিবারে ইউএসএ থাকেন। সোনালী তালুকদারের মায়ের মেয়ে আয়রা তালুকদার। আয়রা দেখতে ঠিক বিদেশিদের মতন দেখতে। ফর্সা গায়ের রং, শর্ট হেয়ার স্টাইলিস্ট, যথেষ্ট স্মার্ট, সুন্দর মডার্ন মেয়েদের মতন তার চলাফেরা। যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমতী। সোনালী তালুকদার অনেক আগে থেকেই অহনা শিকদারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। অহনা শিকদার এখন মনে হচ্ছে এইবার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আগামী 2 দিনের মধ্যে সোনালী তালুকদারকে বলা হবে তার মেয়ে মিস আয়রাকে নিয়ে যেন হৃদয়পুরের শিকদার বাড়িতে আসে। অতি দ্রুত এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে চান অহনা শিকদার। যেভাবেই হোক রাজনীতি থেকে আদিলকে দূরে সরিয়ে রাখতে হবে। বিকেল গড়িতে রাত ইরা বৃষ্টিতে ভেজার ফলে সারা শরীরে জ্বরের তাপমাত্রা বেশ অনেকখানি বেড়েছে। আজাদ চৌধুরী প্রথমে বাড়িতে প্রবেশ করেই দেখেন ইরার চোখ মুখ লাল হয়ে আছে। তাই তাকে নিয়ে বাড়ির পাশে থাকা ডক্টরকে দেখিয়ে মেডিসিন খাওয়াচ্ছিল। কিন্তু অতিরিক্ত ঠান্ডা কারণে জ্বর বাঁধিয়ে ফেলেছে। আজাদ চৌধুরীর যথেষ্ট ভরসা ছিল মেয়ের উপর। সে কখনো ছেলে মানুষই করবে না। কিন্তু আজ একটু গাড়ি পাঠাতে লেট হয়েছে বিদায় একা একা বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে এসেছে। সালমা চৌধুরী মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছেন।
আজকের রাতে সালমা চৌধুরী মেয়ের কাছেই থাকবে ইরা বুঝতে মেরে সালমা চৌধুরীকে বারবার নিষেধ করল। আম্মু তুমি শুয়ে পড়ো, আমি ঠিক হয়ে যাব সকালে। ইরা বেশ জোর করেই পাঠিয়ে দিল সালমা চৌধুরীকে। যদি সালমা চৌধুরী ইরার সাথে এই রুমে থাকে তাহলে সারা রাত দুই চোখের পাতা এক করবেন না, সারা রাত জেগে বসে থাকবে মেয়ের পাশে। ঈশান বিকেলে বেশ ব্যস্ততার জন্য বিকেলে আদিলের সাথে দেখা করতে পারেনি। তবে রাতে চলে এসেছে আদিলদের বাসায়। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা আশরাফ শিকদারের সাথে। আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞেস করল, তোমাকে আজকাল বেশি দেখায় যাই, কোথায় থাকো তুমি? আসলে আনন্দেল আব্বুর শরীরের কন্ডিশন আগের থেকে অনেকটাই গুরুতর। আজকাল কোম্পানির পাশাপাশি হসপিটালে ও বেশ দৌড়াদৌড়ি করতে হয়। আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছো, তাতে সমস্যা হয় না কোম্পানি সামলাতে? ঈশান কিছুটা নরম কণ্ঠে জানায়, সমস্যা হয় তো বেশ, তবে কি করার, আমি ছাড়া তো আর কেউ নেই সামলাওয়ার জন্য। তাছাড়া আব্বুর বিশ্বস্ত এ আছে, আমাকে যথেষ্ট সাহায্য করেন। আশরাফ শিকদার ঈশান এই মাথায় হাত রেখে বললেন, চিন্তা করো, ঠিক হয়ে যাবে তোমার বাবা। কথা শেষ করে ঈশান উপরে যেতে চাইলে আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞেস করলেন, বিয়ে করবে কবে তোমরা? আমরা কি নাতি নাতনির মুখ দেখব না নাকি? আশরাফ শিকদার যথেষ্ট মিশুক মানুষ, সবাই সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। ঈশান আশরাফ শিকদারকে জানায়, মেয়েই তো খুঁজে পাচ্ছি না আঙ্কেল, আপনার একটা মেয়ে থাকলে আমার জন্য বেশ সুবিধা হতো, আপনাকে অতিরিক্ত সুসংবাদ দিতাম। ঈশান কথা শেষ করে হাসতে হাসতে চলে গেল আদিলের রুমে। ঈশানের এমন অদ্ভুত হাসি দেখে আদিল রাগে কটমট করতে করতে বলল, পাবনা ওই দিকে সোজা গিয়ে বামে। ঈশানের হাসি কমা দূরের কথা আরো বেড়ে গিয়ে আদিলকে বলল, চল দুইজনে একসাথে যাই, রাস্তা চিনতে সুবিধা হবে। অহনা শিকদার বেশ কিছু পর আদিলের রুমে আসলেন সোনালী তালুকদার এর মেয়ে আয়রা তালুকদার এর বিয়ের বিষয়ে কথা বলতে। ঘরে প্রবেশ করে দেখেন ঈশান বিছানায় ভিমুড়ি খেয়ে শুয়ে আছে, সাথে আদিলও। অহনা শিকদার আদিলের দিকে প্রশ্ন ছুড়ে বললেন, আমি তোমার এনগেজমেন্টের ডেট ঠিক করেছি আদিল। আদিল অহনা শিকদার এর কথাই বেশ অবাক হলেন। মানে কি বলছো মমু? অহনা শিকদার নিজের চোয়াল শক্ত করে বললেন, মাই ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন, কোনো এক্সকিউজ শুনতে রাজি নয় আমি। এনগেজমেন্ট এর জন্য প্রিপারেশন নাও আদিল, রাইট নাও। অহনা শিকদার নিজের মতামত জানিয়ে চলে গেলেন রুম থেকে। তার সিদ্ধান্ত মানেই মানতে সবাই বাধ্য। আদিল তো জানেই না মেয়েটাকে। অহনা শিকদারকে কার সাথে এঙ্গেজমেন্ট তা জিজ্ঞেস না করে উল্টো রাগিয়ে দিল, এখন সে জানবে কিভাবে মেয়েটাকে। আদিলের মতন কনফিউজে আছে ঈশানেরও। আদিল দ্রুত গতিতে কল করে তার ড্যাড আশরাফ শিকদারকে। কল পাওয়ার সাথে সাথে আশরাফ শিকদার চলে আসেন আদিলের রুমে। আশরাফ শিকদার কিছু খুশি খুশি মনে প্রশ্ন করেন ছেলেকে, হাই জেন্টলম্যানরা লাল পানি খাওয়ানোর জন্য কি গুরুতর কল করেছ? আদিল রাগে চোখ মুখ কটমট করতে করতে বলল, তোমার বউ আমাকে শান্তিতে থাকতে দিবে না ড্যাড। আশরাফ শিকদার মনে মনে বলল, আমাকেই শান্তিতে থাকতে দেই না আর, তুমি তো ছোট বাচ্চা। আশরাফ শিকদার আদিলকে জিজ্ঞেস করলেন, কি করেছে আমার বউ তোমার সাথে? সব সময় আমার বউয়ের দোষ দিবা না, আমার মন খারাপ হয় বুঝছো। আদিল বেশ রেগে গিয়ে বলল, তোমার বউকে তুমি সামলাতে পারো না? আমার বিয়ে নিয়ে টানাটানি করছে কেন? এত দিন ছিল রাজনীতি নিয়ে আর এখন পড়েছে আমার বিয়ে নিয়ে। আশরাফ শিকদার নিজের মুখটাকে গোমরা করে বললেন, বউকে সামলাতে বেশ কষ্ট হয় আমার। আজকে পড়েছে তোমার বিয়ে নিয়ে, কালকে পড়বে আমার বিয়ে নিয়ে। সবই কপাল। ঈশান বাপ ছেলের এমন কথা শুনে ব্যাবা চ্যাকা খেয়ে বসে আছে। এদের দেখলে কে বলবে এরা বাপ ছেলে? দেখে মনে হয় বন্ধ। ঈশান মুখটাকে গোমরা করে বেশ অভিমানী হয়ে বলল, আনন্দেল আপনার একটা মেয়ে থাকলে আমার জন্য সুবিধা হতো, আশেপাশে আর খুঁজতে হতো না। ফ্যামিলি প্ল্যানিং কি এখনো করছেন নাকি শেষ করে ফেলেছেন? আশরাফ শিকদার বিছানা থেকে উঠতে উঠতে ঈশানকে উদ্দেশ্য করে বললেন, ফ্যামিলি প্ল্যানিং শেষ করেছিলাম। ছেলের যা অবস্থা মনে হচ্ছে আমার আবার শুরু করতে হবে। ঈশান বিছানা থেকে সোজা উঠে বসল আর বলল, আনন্দেল তাহলে আমার অর্ডারটা নিয়ে যান। আদিল বেশ অবাক হয়ে বলল, মানে? ঈশান ছোট আঙুল দিয়ে ইশারা করে চুপ করতে বলে আর বলে, বড়দের মাঝে ছোটদের কথা বলতে নেই। এখন বুঝতে পারছি আনন্দেল কেন আবার এই বয়সে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন। আশরাফ শিকদার ঈশানের কথাই সম্মতি জানিয়ে বললেন, আহারে আমার নিজের জন্য কেউ একজন এত দিনে আমার মনে কথা বুঝল। আশরাফ শিকদার ওর করতে করতে চলে গেলেন নিজের রুমে। কিন্তু আদিল যাই জন্য আসতে বলে ছিল তার বাবাকে লাস্ট পর্যন্ত কি না সেটাই শুনতে পারল না। সকাল সকাল ঘুম থেকে উঠেছে চৌধুরী বাড়ির সবাই। ইরার শরীরে জ্বরের তাপমাত্রা আগের থেকে কিছুটা কম। রাতে সালমা চৌধুরী এবং ওনার হাসবেন্ড আজাদ চৌধুরী কয়েকবার এসে দেখে গিয়েছেন মেয়েকে।
সারা রাত অতিরিক্ত বৃষ্টি ফলে কারেন্টের বেশ সমস্যা দেখা গিয়েছে। সালমা চৌধুরী সকাল সকাল উঠে রান্না শেষ করে মেয়ের কাছে বসে আছেন, সাথে আছে আজাদ চৌধুরী। ইরা বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে বিছানার এক পাশেই বসে আছে তার আব্বু আম্মু। এতে ইরা বেশ বিরক্ত হয়। হয়তো তারা সারা রাত দুচোখের পাতা এক করেনি টেনশনে। ইরা কিছুটা রাগী কণ্ঠে বলল, তোমরা সারাক্ষণ আমার পাশেই বসেছিলে। সালমা চৌধুরী আমতা আমতা করে মেয়েকে শান্ত করার জন্য বললেন, আমি আর তোমার বাবা কেবল আসলাম তোমার রুমে। আজাদ চৌধুরী ইরাকে জিজ্ঞেস করলেন, তোমার শরীরের কি অবস্থা এখন? ইরা বিছানা থেকে উঠে বসতে বসতে জানায় তার বাবা আজাদ চৌধুরীকে এখন আগের থেকে অনেকটাই ভালো লাগছে। সকাল সকাল কেউ একজন এসে করা নাচছে দরজায় বেশ কিছুক্ষণ ধরে। আজাদ চৌধুরী তাড়াহুড়া করে দরজাটা খুলে দিলেন। দরজার ওই প্রান্তের ব্যক্তি সম্মানের সাথে সালাম দিলেন আজাদ চৌধুরীকে। আজাদ চৌধুরী সালামের ওর নিয়ে ভেতরে আসতে বললেন। পাশে থাকা সোফায় বসতে দিয়ে ওনার ওয়াইফ সালমা চৌধুরীকে চা নাস্তার ব্যবস্থা করতে বললেন। আজাদ চৌধুরীকে সম্মানের সাথে প্রশ্ন করলেন ঘটক সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের গ্রামের সম্মানীয় একজন মানুষ। আপনার একমাত্র মেয়ে ইরা মামনির জন্য আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আজাদ চৌধুরী শান্ত মস্তিষ্কের মানুষ, সে তো কখনো কাউকে জানায়নি তার মেয়েকে বিয়ে দিতে চান। তাহলে এই ঘটক কিভাবে জানল? আজাদ চৌধুরী নম্রতার সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, ঘটক সাহেব, আমি এত দ্রুত আমার মেয়েকে বিয়ে দিতে রাজি নয়। আপনি আসতে পারেন। এতে ঘটক মোল্লা সাহেব বেশ চটে যায়। মোল্লা কাজী সাহেব পান চিবুতে চিবুতে বললেন, আরে চেয়ারম্যান সাহেব, ও এজিত হলে চলবে, আগে পাত্রের সম্পর্কে তথ্য জেনে নেন, তারপর না হয় ভাবা যাবে। আজাদ চৌধুরী শুনতে নারাজ, তাও ঘটক মোল্লা সাহেব নিজে নিজেই বলতে শুরু করলেন, যেখান থেকে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এনেছি সেখানে বিয়ে হওয়া মানে 7 পুরুষের কপাল। আপনার মেয়ে রানীর মতন থাকবে, তার সেবা করার জন্য 10-12টা চাকরানি বসে থাকবে তার পায়ের কাছে। আজাদ চৌধুরী ঘটকে থামিয়ে দিয়ে বললেন, আমার মেয়েকে আমি এখনই বিয়ে দিব না, আপনি আসতে পারেন। ঘটক মোল্লা সাহেব বেশ রেগে গিয়ে বললেন, এত দেমাগ ভালো না চেয়ারম্যান সাহেব, আপনি আপোষে না দিলে চাইলে তারা জোর করে হলে ও নিয়ে যাবে আপনার মেয়েকে। আপনার সম্মান বাঁচাতে চাইলে ভেবে দেখতে পারেন। ঘটক নিজের মতামত শেষ করে কাশতে কাশতে বেরিয়ে গেলেন বাড়িতে থেকে। ইরা এখানে থাকলে ঘটককে বাড়ির ভেতরেই প্রবেশ করতে দিত না। সোজা মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে রুমে চলে আসত। তবে আজাদ চৌধুরী বেশ চিন্তিত ঘটকের বলা বেশ কয়েকটা কথা নিয়ে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে পড়েছে 9টার কাঁটায়। জুথি সাজিদ কলেজ ক্যাম্পাসে বসে আছে ইরার জন্য, কিন্তু ইরা আসছে না। সাজিদের হাতে টকটকে লাল গোলাপ আর একটা চিরকুট নিয়ে অধীর আগ্রহে হয়ে বসে আছে ইরার জন্য। জুথি বেশ অবাক হয়ে দেখছে সাজিদকে। জুথি সাজিদকে প্রশ্ন কর বলল, আজকে কি প্রপোজ ডে? সাজিদ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, না। তাহলে ফুল নিয়ে এসেছিস কেন? এমনি। জুথি সাজিদকে বলল, মিথ্যা কথা কেন বলছিস? কাকে পছন্দ করিস তুই? আমাকে ও বলবি না? আমি না তোর বন্ধু? সাজিদ বেশ কিছুটা আমতা আমতা করে বলল, না মানে ইরাকে। জুথি বেশ চটে গিয়ে বলল, মানে কি বলছিস এসব? সাজিদ শান্ত ভঙ্গিতে জানায়, আমি ইরাকে অনেক দিন ধরে পছন্দ করি। আমি ইরাকে আমার মনের কথা জানাতে চাই। ইরা রাজি হলে আমি ওকে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের করে নিব। তুই আমার পাশে থাকবি তো জুথি? জুথি নিজের ভ্রু কুচিয়ে নিল আর ভাবুসীন হয়ে বলল, ইরা কখনোই রাজি হবে না এই সম্পর্কে জড়াতে, বরং আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট করে দিবে। তুই বরং আরেকবার ভেবে দেখ সাজিদ। জুথির কথায় সাজিদের মুখটা ফ্যাকাসে হয়ে গেল। হয়তো জুথি যে কথাটা বলছে হয়তো পরবর্তী সময়ে এই ফ্রেন্ডশিপে এই বিষয় নিয়ে কোনো প্রভাব ফেলতে পারে। সাজিদ বেশ মন খারাপ করে হাতের রাখা ফুলটা ফেলে দিয়ে চলে গেল ক্লাসরুমে। পেছনে থেকে জুথি কয়েকবার ডাকল, কিন্তু সাজিদ কোনো ওর না করে সোজা চলে গেল ক্লাসে। মোল্লা সাহেব দৃঢ় পায়ে চলতে লাগলেন। তার উদ্দেশ্য এখন ইখলাস খানের বাড়িতে যাওয়া। ইখলাস খান যদি কোনোভাবে জানতে পারেন তার বিয়ে প্রপোজাল প্রত্যাখ্যান করছেন আজাদ চৌধুরী, তাহলে কি হবে? কাজী সাহেবের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে অতিরিক্ত ভয়। ইখলাস খানকে কোনোভাবে সামলানো গেলে ও তার ছেলেকে কি সামলানো যাবে? দরজার ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হয় ইখলাস খানের সাথে। পাশেই বসে আছে তার ছেলে। এত সকালে ঘটকে দেখে সবাই ভাবলেন হয়তো সুসংবাদ দেওয়ার জন্যই এসেছেন। ইখলাস খানের পাশেই তার ছেলেকে দেখে মোল্লা সাহেব অতিদ্রুত বেরিয়ে যেতে চাইলে ইখলাস খানের ছেলে এক হুঙ্কার দিয়ে বললেন, এই ঘটক কই চান আপনি? এমন হুঙ্কারে বেশ ঘাবড়ে যান ঘটক সাহেব। আস্তে ধীরে এগিয়ে আসেন সোফায় বসে থাকা ইখলাস খান এবং তার ছেলের দিকে। এক কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন ঘটক মোল্লা সাহেবের দিকে।
আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সেটা কি করতে? কথা শেষ করার আগেই ঘটক আমতা আমতা করে জানায়, আসলে খান সাহেব আজাদ চৌধুরী এই বিয়েটাকে প্রত্যাখ্যান করেছেন। সে এখনই তার মেয়েকে বিয়ে দিতে প্রস্তুত নন। এমন এক শক্তপোক্ত কথাই বেশ রেগে গেলেন ইখলাস খান, তবে তার ছেলের কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। এতে কিছুটা ঘাবড়ে গেলেন ইখলাস খান আর ঘটক সাহেব। ইখলাস খানের ছেলে শান্ত মস্তিষ্কে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক মতন আমার সম্পর্কে সবকিছু জানিয়েছিলেন আজাদ চৌধুরীকে? ঘটক মাথা নত করে জানায়, আমাকে ওই সুযোগটাই দেয়া হয়নি খান সাহেব। ফা অনুস্বর ইউর ঘটক গিরি তোকে ঘটককে বলে, তুই চাকর হওয়ার যোগ্যতা রাখিস না আমার। এই মুহূর্তে ইচ্ছে করছে তোকে গুলি করে এখানেই জ্যান্ত করব দিয়ে রাখি। ঘটক মোল্লা সাহেব এক দৌড়ে গিয়ে বসলেন ইখলাস খানের ছেলের পায়ের নিচে। আমাকে মাফ করে দিন খান সাহেব, আমাকে আরেকটা সুযোগ দিন দয়া করে। ঘটকের শার্টের কলার ধরে টেনে 2 হাত উপরে তুলে বললেন, আমি দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না, তবে তোকে দিচ্ছি পরের বার যেন ন্যায়ের পরিবর্তনে হ্যাঁ হয়ে আসে এই খান বাড়িতে। তবে তুই ভুল করে পালানোর চেষ্টা করলে একদম জ্যান্ত পুঁতে রেখে দিব তোকে এই খান বাড়িতে। ইখলাস খান শান্ত ভঙ্গিতে নিজের ছেলেকে বললেন, কোল ডাউন মাই বয়, তোমার বাবা এখনো বেঁচে আছে। ঘটক মোল্লা সাহেব মাথা নত করে বললেন, খান সাহেব যদি কিছু মনে না করেন একটা কথা বলল। খান সাহেব হাত দিয়ে ইশারা করে বলার জন্য সম্মতি প্রকাশ করলে। ঘটক মোল্লা সাহেব বেশ কাছাকাছি গিয়ে বললেন, আজাদ চৌধুরীকে আমি চিনি খান সাহেব, একবার কেন 100 বার গিয়ে ও যদি আমি বিয়ের প্রস্তাব রাখি তার সামনে আমাকে প্রত্যাখ্যান করে দিবে। আপনি তো শহরের নামকরা একজন মানুষ, চেয়ারম্যান সাহেব হয়তো আপনাকে চিনে, আপনি যদি আমার সাথে ওই বাড়িতে যান তাহলে হয়তো রাজি হতে পারে আজাদ চৌধুরী। ইখলাস খান জানায়, তুমি ভালো কথা বলেছ, তাহলে টাইম ওয়েস্ট না করে বিকেলেই যাওয়া যাক। ইখলাস খানের ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আরেকটি কথা জিজ্ঞেস করব খান সাহেব। হ্যাঁ বলো। আপনাকে না খান সাহেব, আপনার ছেলেকে। হ্যাঁ বল। আমি একজন নামকরা ঘটক হয়ে ও আজাদ চৌধুরীর মেয়ে দেখে নি, আপনি কি করে দেখলেন? আর দেখে থাকলে ও তো আপনার চেনার কথা নয়, কারণ আজাদ চৌধুরী কখনো নিজের মেয়েকে অপরিচিত কারোর সামনে আনেন না। ইখলাস খান ওহা করে তাকিয়ে আছে, তারও একই প্রশ্ন সে অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর শোনার জন্য। আজাদ চৌধুরী নিজে ও জানেন না তার ঘরে সে একটা পূর্ণিমার চাঁদকে বড় করছে। যে চাঁদ কোনো পুরুষের চোখে একবার পড়লে সে বারবার চাইবে ওই চাঁদকে নিজের করে রাখতে। তার সৌন্দর্য বর্ণনা করার মতন নয়। সে দেখতে এতটাই মণিমুগ্ধকর যে আমি এক দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছি। সেই চাঁদের আলোতে আমি সারা জীবন আলোকিত হতে চাই। সে আমার অনাকাঙ্ক্ষিত ভালোবাসা। ছেলের মুখে মেয়ের এত প্রশংসা শুনে ইখলাস খানের ও বেশ ইচ্ছে করছে মেয়েটিকে একবার দেখতে। সাজিদ আজকে সারা ক্লাস মন খারাপ করে বসেছিল। জুথির সাথে ও কথা বলেনি। ইরা তো কলেজেই আসেনি, কেন আসেনি তাও অজানা। আজকে কেউ ক্যান্টিনে যায়নি, সাজিদ ও যায়নি অভিমান করে, আর জুথি যায়নি, সাজিদ যায়নি বলে। তারা 3 জন ছাড়া আর কোনো বন্ধু নেই তাদের। কলেজ ছুটি দিয়ে দিয়েছে, তাই সাজিদ আগেই বেরিয়ে গিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটা এক দেখা চিনে ফেলে সাজিদ, এই গাড়ি তো শিকদার বাড়ির, তাহলে কি আজকে ও আদিল শিকদার এসেছে? সাজিদ বেশ দূরে গিয়ে একটি দোকানে দাঁড়িয়ে গাড়িটিকে লক্ষ্য করল। বেশ কিছুক্ষণ পর জুথি কলেজ থেকে বের হচ্ছিল। তখনই আদিল ডাকে জুথিকে, এই মেয়ে এখানে আসো। জুথি কিছুটা ভয়ে এগিয়ে গেল আদিলের দিকে। আজকে আদিলের সাথে বডিগার্ড আসেননি, তবে একটা ছেলে এসেছে। কিছুটা আদিলের মতোই দেখতে, তবে আদিলের মতন এতটা ফর্সা নয়। জুথি মাথা নত করে বলে, আমাকে এই মেয়ে বলবেন না প্লিজ। আমার নাম জিনিয়া জুথি। ঠিক আছে, তোমার সেই অসভ্য বান্ধবীটা কই? জুথির বেশ রাগ হলো আদিলের এমন কথা শুনে। এরা যথেষ্ট ভালো ফ্যামিলিতে বিলঙ্গ করে। হয়তো একটা থাপ্পড়কে কেন্দ্র করে ইরাকে অসভ্য বলছে, কিন্তু ইরা তো অসভ্য নয়। জুথি মাথা নত করে শান্ত হয়ে জানায়, আজকে ইরা কলেজে আসেনি। কেন আসেনি জানতে চাইলে জুথি ঠিক মতন জানাতে ব্যর্থ হয় ইরার না আসার কারণ জুথি জানে না। ঈশান ফোনে কথা বলছিল, তাই বেশ ভালোভাবে খেয়াল করেনি জুথি মেয়েটিকে। তবে এক পলক তাকাতেই চোখ জুড়িয়ে যায় ঈশানের। এতক্ষণ যাবৎ কথা বলছে আদিলের সাথে, মাথা নত করে, মুখটাও স্পষ্ট নয়। মেয়েটিকে দেখে মনে হচ্ছে বেশ ভয় পেয়েছে, একদম ভয় নেতিয়ে আছে। ঈশান জুথিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে বয়স কত তোমার? ঈশানের কথাই বেশ ঘাবড়ে যায়। জুথি চেনা নেই জানা নেই, হুট করে বয়স কেন জিজ্ঞেস করছে এই পুরুষ। জুথি মাথা উঁচু করে ভয়কে গিয়ে বলল, মানে। ঈশান মুচকি হেসে জুথির বেশ কাছে গিয়ে বলল, ভয় পাচ্ছ মনে হচ্ছে। না ভয় কেন পাবো? ঈশান মনে মনে আওড়াতে থাকল, আই লাইক ইট। তোমাকে সারা জীবন ভয় দেখানোর দায়িত্বটা আজকে থেকে আমি নিয়ে নিলাম মিস জুথি।
জাস্ট ওয়েট, আনছি। আদিল কিছুটা বাঁকা হেসে বলল। জুথি তোমার বান্ধবীকে বলবে। ট্যাটু করা সেই ব্যাড বয় মানে স্টুপিডটা এসেছিল তাকে খুঁজতে। আচ্ছা ভাইয়া, বলবো। আদিল জুথির ভয়ের কারণটা বুঝতে পারল, তাই জুথি চলে যেতে বলল। আদিল যাওয়ার কথা বলার সাথে সাথে জুথি দ্রুত গতিতে জায়গা পরিবর্তন করল। ঈশান আদিলকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা কি সুইট তাই না? হুম। তবে আরশি চৌধুরী ইরার থেকে কম। মানে? জুথি একা একা হেঁটে যাচ্ছিল অতি দ্রুত গতিতে। সাজিদ একটা দোকানে দাঁড়িয়ে এখন সবটাই খেয়াল করে দেখছিল। সে মূলত আদিলের বিষয়ে জিজ্ঞেস করার জন্য এসেছিল জুথির কাছে। সারাদিন জুথির সাথে একবার ও কথা বলেনি সাজিদ। তাই জুথিও আর সাজিদের সাথে কথা না বলে সামনে থাকা একটা রিকশা দাঁড় করিয়ে উঠে বসল। চারপাশে আবহাওয়া দেখে মনে হচ্ছে অতি দ্রুত বৃষ্টি আসতে চলেছে। আকাশে মেঘ ডাকছে, চারপাশে অন্ধকার হয়ে আসছে। ঝড়ের বেগ বাড়ছে। ইরার শরীরে জ্বরের তাপমাত্রা আগের থেকে বেশ কমে গেছে। সারা রাত বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, তাই ফোনটাও চার্জ করা হয়নি। হয়তো জুথি আর সাজিদ খুব রেগে আছে, তাকে ফোনে পায়নি বলে। ইরার বেশ পছন্দের এক জোড়া পাখি আছে, লাভবার্ড। ইরা বেশ যত্ন করে তাদের, নিয়ম করে খাবার দেয়। ইরা ঘরের বেকনিতে দাঁড়িয়ে পাখিগুলোকে দানা দিচ্ছিল। সালমা চৌধুরী রাতের জন্য রান্না করছে। আজাদ চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। বাইরে এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। কে বা কারা যেন দরজার বড় বড় করা নাছে। আজাদ চৌধুরী উঠে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে দেখেন সেই সকালের ঘটকটা আবারও এসেছে। এতে বেশ বিরক্ত হয়ে গেলেন আজাদ চৌধুরী। ঘটক 32 পার্টি বের করে হেসে বললেন, চেয়ারম্যান সাহেব, আমি একা আসি নাই, তোর সাথে মেহমান নিয়ে আসছি। মেহমান এর কথা শোনার সাথে সাথে জিজ্ঞেস করলেন, মেহমানকে? দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইখলাস খান বলে উঠলেন, চেয়ারম্যান সাহেব, এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? আজাদ চৌধুরী কিছুটা লজ্জা পেয়ে গেলেন। তার আত্মার সম্মানে বেশ লাগলো কথাটা। সে খেয়াল করেননি ইখলাস খানকে। আজাদ চৌধুরী অতি বিনয়ের সাথে ইখলাস খানকে ভেতরে আসার জন্য অনুরোধ করলেন। ইখলাস খান তার বডিগার্ডগুলোকে বাইরে অপেক্ষা করতে বলে নিজে ভেতরে প্রবেশ করলেন। বাইরে রাখা বড় বড় 2টা গাড়ি নিয়ে করে এসেছেন তারা। সাথে এসেছে ডজন খানেক বডিগার্ড। তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করল ইখলাস খানের জন্য। ইখলাস খান পায়ের উপর পা তুলে সোফায় বসল। তার ঠিক পাশেই বসল কাজী মোল্লা সাহেব। তার কিছুটা দূরে গিয়ে বসলেন আজাদ চৌধুরী। ঘটক মোল্লা সাহেব আজাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম আবারও। সকালে তো প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, এবার নিশ্চয় করবেন না আশা করি। আজাদ চৌধুরী পূবের ন্যায় আবারও বললেন, আমি একবার নয়, 2 বার নয়, 1000 বার নিজের মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখি। আমি এখনই আমার মেয়েকে বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আজাদ চৌধুরীর বেশ জোরে কঠিন হয়ে বললেন কথাটা। ওনার এমন চেঁচামেচি দেখে দৌড়ে আসেন ওনার ওয়াইফ সালমা চৌধুরী। তবে ইরার বাবার কঠিন নিষেধ, ইরা যেন কখনো কারোর সামনে না আসে। ইখলাস খান বাঁকা হেসে দাঁতের দাঁত পিষে বললেন, এত হাইপার হবেন না চেয়ারম্যান সাহেব। আমি এখানে আপনার নাটক দেখতে আসিনি। আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এখন আপনি আপোষে মেনে নিলে ভালো, নয়তো আমার ছেলে সমাজকে প্রায়োরিটি দিবেন না, সোজা তুলে নিয়ে যাবে আপনার ঘরের সম্মানকে। মানে? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, আমি চাই আপনার মেয়েকে সুসম্মানে আমার বাড়িতে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। ঘটক সাহেব বেশ আকুতি করলেন আজাদ চৌধুরীকে। চেয়ারম্যান সাহেব, আপনার এত দিনের ঘরে তোলা সম্মান এক নিমিষেই শেষ হতে দিবেন না। আপনি আমাদের লোক সমাজের অহংকার। মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে তো হবেই আগে, আর পরে আপনি না হয় একটু ভেবে দেখুন। আপনার মেয়ে সারা জীবন ভালো থাকবে। ইখলাস খান আজাদ চৌধুরীর হাত ধরে অনুরোধ করে বললেন, আমার ছেলেকে আমি এতটা পাগল হতে দেখিনি আগে কখনো। আমার ছেলে চাইলে এক নিমিষেই আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারত। আমার ছেলে এটা করেনি, সে চাই আপনার মেয়েকে সম্মানের সাথে ঘরে তুলে নিবে। আমাদের শত্রুতা সৃষ্টি না করে মিলেমিশে সবটা সামলানো উচিত। আপনি চাইলে ভেবে দেখতে পারেন, তবে ভাবনার শেষে যেন হয় তাই আছে। আগামী শুক্রবার এনগেজমেন্টের ব্যবস্থা করে রাখবেন। আজ আসি। কথা শেষ করে ইখলাস খান আর ঘটক মোল্লা সাহেব দুধ কফিতে বেরিয়ে গেলেন বাড়িতে থেকে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। আজ শুধু বাইরে নয়, বরং বৃষ্টি হয়ে 2-1 ফোঁটা অচকনা জ্বরে পড়ছে আজাদ চৌধুরীর চোখ বেয়ে। পাশে দাঁড়িয়ে থাকা সালমা চৌধুরী খুব আকুতি করে বলল তার হাসবেন্ড আজাদ চৌধুরীকে, আমরা এইভাবে আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারবো না, চলেন আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। ইরা এক কোণে দাঁড়িয়ে সবটা দেখল। সে কি বলবে বুঝতে পারছেন না, তার কি করা উচিত সে জানে না। ইরার দুচোখ বেড়ে ঝরছে নোনা জল।
সে জানে না কে বা কেউ তাকে বিয়ে করতে চাইছে। সে কোন পরিবারের মানুষ, দেখতে কেমন, মানুষ হিসাবে কেমন। ইরার বাবা মেয়েকে নিজের কাছে ডেকে নেই। ইরা চোখের কোণে জমে থাকা পানিটা হাত দিয়ে মুছে এসে বসে আজাদ চৌধুরীর সামনে। আজাদ চৌধুরী মাথা নত করে মেয়ের দুহাত আঁকড়ে ধরে বললেন, আমি জীবনে যে ভয় তাই পেয়েছিলাম আজ সেটাই হচ্ছে আমাদের সঙ্গে। আমার পরিবারকে কেউ যেন কখনো টার্গেটে না রাখে, সেজন্য আমি আমার পরিবারটাকে সব সময় সবার নজর থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। জানি না কোন বাজ পাখির নজর এসে পড়েছে আমার ঘরে। ইরা ফোপাতে ফোপাতে বলল, আব্বু তুমি শান্ত হয়, আমাকে বলতো এই লোকটাকে। আজাদ চৌধুরী বেশ শান্তভাবে ওর দিলেন নিজের মেয়েকে। ইখলাস খান একজন নামকরা মাফিয়া কিং। হয়তো তার পরিবারের সকল সদস্য মাফিয়া দলের কেউ, তুমি হয়তো কোনোভাবে ভুল করে তাদের কারোর সামনে পড়ে গিয়েছিলে, তাই হয়তো এখন তোমাকে টার্গেটে রেখেছে। আজাদ চৌধুরীর কথাই ইরার মনে হলো হয়তো সেই ট্যাটু করা স্টুপিড লোকটা, কারণ তার আচরণ একদম ভালো না, পুরো মাফিয়া কিংদের মতন। আজাদ চৌধুরী শান্ত গলায় বললেন, আমি একজন চেয়ারম্যান, আমার হাতটা এতটাও লম্বা হয়নি এখনো। আমার ক্ষমতা খুবই সামান্য, আমি চাইলেও এমন অনেক কিছু করতে পারি না। তবে তুমি চাইলে আমরা সবাই দেশের বাইরে চলে যেতে পারি। ইরা কিছুটা বাঁকা হেসে বলল, তাহলে তুমি কি বলছো আমরা পালিয়ে যাব আব্বু, তোমার সব সম্মান নষ্ট করে দিয়ে? আব্বু তুমি তো আমাকে এই শিক্ষা দাওনি, তবে আজ কেন বলছো? আমার কাছে আমার মেয়ের জীবন সবার প্রথমে, তোমাকে হেফাজতে রাখা আমার কর্তব্য। আল্লাহ না করুন তোমার কিছু হয়ে গেলে আল্লাহ আমাকে মাফ করবে না মা। আমার একটি রাজকন্যা অকালে ঝরে গেছে, আমি চাই না তোমার সাথেও এমনটা হোক। চলো আমরা সবাই রাতের অন্ধকারে দূরে কোথাও চলে যাই। ইরা বেশ শক্ত হয়ে বলল, না আব্বু আমরা পালাবো না, আর পালিয়েই বা কতদিন, এইবার থেকে আমাদের লড়তে হবে সায়ুর প্রতিপক্ষ হয়ে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ডিগ্রি 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 এলোমেলো মনটাকে কি করে আর রাখে? কেন তোকে এত করে আমি চাই, পারবো না আমি ছাড়তে তোকে। ওপস কি সুন্দর দেখতে মাইরি মেয়েটা, এক দেখাই দেওয়ানা হয়ে যাচ্ছি। কইডা লাগে ঈশান তোর? এলাকার সব বিশ্ব সুন্দরী আমার, আমার জন্য সব বুকিং করে রাখো। সব নারী আমার, একটা একটা করে কাজে লাগাবো। শালালু ইচ্ছা। এক্সকিউজ মি। দরজার বাইরে থেকে কারোর কথার আওয়াজে দুইজন পেছনে ফেরে তাকায়। তাকাতেই দেখে আয়রা। কি রে আদিল, এই সাদা বিড়ালটা কই থেকে আসলো? আয়রা আর পারমিশনের জন্য ওয়েট করলো না, সোজা চলে আসলো রুমের ভেতরে। ঠিক আদিলের কিছুটা পাশে ঘেঁষে বসল। এতে আদিল বেশ কিছুটা সংকোচ বোধ করল। আদিল আয়রার থেকে বেশ দূরত্ব নিয়ে বসতে চাইলে আয়রা হাত টেনে ধরে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? কিছুদিন পর থেকে আমরা আরো ক্লোজ হয়ে থাকব, একদম আঠার মতন। ঈশান ভাবা চাকা খেয়ে গেল, তাহলে কি তলে তলে আদিল এই মেয়ের সাথে লাইন মারত? সে কিনা সোজা বাড়িতে চলে আসছে। যাই আমঙ্গেলকে খবরটা দিয়ে আসি। ঈশান পাশ থেকে উঠে যেতে চাইলে আয়রা বলে, হাই ঈশান, হাউ আর ইউ? হ্যালো, আই এম গুড। তোমাকে তো ঠিক চিনলাম না। আয়রা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওহো সরি, আমার পরিচয়টাই তো দেয়া হয়নি। আমি সোনালী তালুকদার এর একমাত্র মেয়ে আয়রা তালুকদার, আমি ইউএসএ থাকি। কিছু দিনের মধ্যে আমার আর আদিলের এঙ্গেজমেন্ট ঠিক হবে, তাই এসেছি আমরা। বাই দ্য ওয়ে তোমাকে আদিল আমার বিষয়ে কিছু জানায়নি। ঈশান আদিলের দিকে তাকিয়ে মিনমিনে বলল, আদিলেকে দেখে মনে হচ্ছে হয়তো সেই জানেন না এঙ্গেজমেন্ট এর কথা। তাহলে আমি কিভাবে জানবো? তাহলে কি শেষ পর্যন্ত আদিল এই দলা বিড়ালটাকে বিয়ে করবে? ঈশানের বেশ হাসি পেল। সারা জীবন নিজেকে স্মার্ট সুন্দর দাবি করত, আজ কিনা সাদা বিড়াল বিয়ে করবে, হিহিহি। ঈশানকে এমন হাসতে দেখে আদিলের ভীষণ রাগ হল, সে বুঝতে পারছে ঈশানের হাসির কারণ। তাই আদিল আয়রাকে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে ইউএস থেকে এসে নিজের রুমে ও যাওনি, সোজা আমার রুমে চলে এসেছো। ইয়েস বেবি, তোমাকে অনেক মিস করছিলাম। আদিল অবাক হয়ে বলল, হায় আল্লাহ, এত ভালোবাসা আমি কই রাখবো? পাশ থেকে ঈশান মুচকি হাসতে হাসতে বলল, চল গিয়ে ব্যাংকে রেখে আসি, নয়তো চুরি হওয়ার চান্স আছে। ঈশানের সাথে সাথে আয়রা ও সহমত জানিয়ে বলল, ইউ আর এ রাইট, বেই দা হয়ে আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আসছি। এই বলে আয়রা আদিলের রুমে থেকে বের হয়ে যায়। আদিল বিছানার উপর দপাস করে বসে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, শেষমেশ মমো কিনা এই মেয়ের সাথে আমার এঙ্গেজমেন্টের প্ল্যান করছে। দিস ইজ নট ফেয়ার মমো। ঈশান নিজের হাসিকে সামলানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলল, আদিল তোর জন্য ভীষণ মায়া হচ্ছে আমার। শেষমেশ কিনা এই মেয়েকে বিয়ে করবি, বিশ্বাস কর তোর জীবনটা তেনা তেনা হয়ে যাবে। তোর জন্য এক বালতি সমবেদনা। আদিল বেশ মন খারাপকে বলল, স্যাম, আই হেড ইউ আয়রা তালুকদার। রাত 8টার দিকে ইরাকে কল করে জুথি। হ্যালো,
ইরা ফোন রিসিভ করে অপর প্রান্ত থেকে। হ্যাঁ বল। জুথি বেশ অভিমানী হয়ে বলল, আজকে কলেজে আসিনি কেন? ইরা বেশ শান্ত ভঙ্গিতে বলল, কালকে বৃষ্টিতে অতিরিক্ত ভেজার ফলে অনেক জ্বর ঠান্ডা লেগেছিল। জুথি বেশ অভিমানী হয়ে বলল, তাহলে তুই আমাকে ফোন করে কেন জানালি না কেন? আমার কলেজে একদম ভালো লাগেনি। জানিস কি হয়েছিল? ইরা বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছিল? জুথি জানাই, তুই সেদিন একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলি। সেই ছেলে আজকে কলেজে এসেছিল, আবার সাথে করে একটা ছেলেকে নিয়ে। ইরার বেশ চিন্তিত হয় এই বিষয়টা নিয়ে। যদি ওই স্টুপিডটা কলেজে যায় তাকে খোঁজার জন্য, তাহলে বাসায় বিয়ের প্রস্তাব কে দিল? তাহলে কি ওই স্টুপিডটা নয়? যদি নাই বা হয় তাহলে অন্য কেউ সে। জুথি অপর প্রান্ত থেকে বারবার হ্যালো বলছে, কিন্তু ইরা এক অজানা ভাবনার অতলে হারিয়ে গিয়েছে। কিছু সময় পর ফোনটা কেটে যায়। ইরা হাতের ফোনটা বিছানার উপর রেখে ভাবতে শুরু করে সে। আদিল সোজা গিয়ে হাজির হয় তার অহনা শিকদারের রুমের সাথে আছে ঈশান। আয়রাকে দেখার পর থেকে ঈশানের হাসি যেন থামার কোনো নাম নেই। আদিল অহনা শিকদারের রুমের সামনে গিয়ে পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করলো। অহনা শিকদার কম্পিউটার এর ফাইল চেক করছে, অন্যদিকে আশরাফ শিকদার ফোনে কথা বলছে আর কফি খাচ্ছে। আদিলকে দেখে সবাই নিজের কাজ স্টপ করে দেয়। আদিল গিয়ে বসে বিছানার এক পাশে। আদিল খুব একটা আসেন না বাবা মায়ের রুমে, তবে আজকে কেন হুট করে এসেছে তার সম্পর্কে যথেষ্ট ধারণা আছে অহনা শিকদারের। আদিল বেশ বিরক্ত প্রকাশ করে বলল অহনা শিকদারকে, হোয়াট এ চয়েস মমো। ওই আয়রা না পায়রা বিদেশি মেয়েটা কি আমার সাথে চাই? অহনা শিকদার রেগে গিয়ে থমথমে গলায় বললেন, আয়রাকে একদম বাজে কথা বলবে না। সিজ ভেরি গুড গার্ল। আদিল বিড়বিড় করে বলে, আই আই এম ব্যাড বয়। তাহলে আমি গুড গার্লস দিয়ে কি করব? আশরাফ শিকদার আদিলকে ঠেসে বললেন, তোমার আয়রাকে ভালো লাগে না? ঈশান বলে উঠল, ভালো লাগবে না মানে? দেখতে এত বেশি আকর্ষণীয় যে একদম দলা বিড়ালের মতন। পছন্দ হতেই হবে। চলবে।